আমার তো সরকার পরিবর্তনের সাথে সাথে আমার চেয়ার ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি একসময় আওয়ামী লীগ করতাম না, কিন্তু আওয়ামী লীগ সমর্থন করতাম। আমার পারিবারিক ঐতিহ্য হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করা, মুক্তিযোদ্ধা সন্তান। তো আমি মুক্তিযুদ্ধের সমর্থক, বঙ্গবন্ধুর সমর্থক, আওয়ামী লীগের সমর্থক। তখন আমার কিন্তু সরকারি চাকরি চলে গেছে মানে মানে গায়ে হাত না তুলে সরকারি চাকরিটা গেছে আর কি। তখন যেহেতু আমি কান চলচ্চিত্র উৎসবে গেছে, আমার ছবি অস্কারের প্রতিনিধিত্ব করছে, আমি কানের মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, সেই কারণে হয়তো আমার গায়েতে হাত তুলেনি, কিন্তু অত্যন্ত অপমানজনক ভাবে কিন্তু আমার শিল্পকলা একাডেমি থেকে চাকরি চলে গেছে। অপরাধ আমাকে বঙ্গবন্ধু কন্যা সুপারিশ করেছিলেন আমার চাকরিটা হোক। আমার চাকরিটা হোক কেন বলেছিলেন? কারণ তখন আমার পুলিশ হাজবেন্ডকে হত্যা করেছিল যুব দলের লোকজন, ওরা জড়িত ছিল। আমি একজন শিল্পী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া, আন্তর্জাতিক পুরস্কার পাওয়া, সেই কারণে কিন্তু তিনি আমাকে ওই সুযোগটা, বা আমি যাতে সম্মানের সাথে কাজ করতে পারি। তো আমি কিন্তু, উনি কিন্তু আমাকে দলীয় কোনো, উনি কিন্তু তখন আমাকে জানেনও না, আমাকে শুধু শিল্পী হিসেবে চিনতেন, কিন্তু উনি আমাকে এই সুযোগটা দিয়ে, উনি এর পরবর্তীতে বহু শিল্পীকে এভাবে সহযোগিতা করেছেন। তো তখনও দেখলাম, তারপরে আওয়ামী লীগ সরকার চলে গেল, আবার অন্য সরকার আসলো, তখন ওই বড় ব্যক্তিত্বরা চেয়ারের ওই পাশে, ওই মঞ্চে, আবারও সরকার পরিবর্তন হচ্ছে, ওনারা যখন আবার আওয়ামী লীগ সরকার আসতেছে, ওনারা কিন্তু সেই সময় আরো অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন। তো এই যে শ্রদ্ধেয় বড় ব্যক্তিরা, তারা কখনো কোণঠাসা হননি কোনোদিন, ওনারা সবসময় ভালো থেকেছেন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে শ্রদ্ধা রেখেই বলছি কথাটা। তো কখন মানুষের পরিবর্তন হয় না, যদি আমাদের মতো মানুষকে 2001-এর আগে নিগৃহীত হয়ে চাকরি ছাড়তে হয়, আমাদেরকে যদি তখন ব্ল্যাক লিস্টেড হতে হয়, আমাদেরকে যখন যদি তখনও একঘরে হতে হয়, তাহলে ওনারা কেন হয়নি তখন? 75 পরবর্তী সময়ে আমার বাবাকে 81 সালে রাস্তায় খুর মেরে ফেলে রাখা হয়েছে, হকি স্টিক দিয়ে পিটিয়ে খুর মেরে। তখন খুর আর হকি স্টিকের প্রচলন ছিল, এবং আমার সেই বাপের বাড়ি যে কতবার ভাঙচুর হয়েছে। আজকে যারা বলছে যে হত্যাযজ্ঞ ভাঙচুর, তখনও ছিল, তখনও বিএনপির লোকজন করেছে। তো ওই সময়ও সে সকল, ওই সময় যারা পান্ডা ছিল তারা করেছে। তখনও যুব দলের ছেলেদের, যুবলীগের ছেলেদের যে মানে এফোর অফোর ভুড়ি ফাঁক হয়ে গেছে, দাড়ি ভুড়ি বের হয়ে গেছে, তাদেরকে রাস্তা থেকে কেউ আনতে পারছে না। আমার বাবা রাস্তায় পড়েছিল, তাকে রিক্সাওয়ালা তুলে নিয়ে আসছে। ওই সময় কিন্তু আমরা ভিকটিম হয়েছি, কিন্তু ওনারা তো ভিকটিম হয়নি কখনো। আপনি কোনোদিন শুনেছেন ওই বড় ব্যক্তিত্বদের বাড়িঘর ভেঙেছে, বড় ব্যক্তিত্বদের কিছু হয়েছে? ওনাদের কিছু হয় না। এই কথাটা আজকে আমি কেন এমন ভাবে বললাম, যদি সত্যি ওনারা আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশের পক্ষের বুদ্ধিজীবী হন, আমার আজকে বয়স কত, ওনাদের তো বয়স আরো বেশি। আমি যদি আজকে মনে করি যে আমি তো ভাই 2 বছর পরে হার্ট অ্যাটাক করে, কিডনি ফেল করে, ফুসফুসে পানি এসে নানান ভাবে আমরা আমাদের যে বয়স এখন মারা যেতে পারি, তাহলে এই মৃত্যুটা আমার দেশের জন্য হোক, আমি কথা বলবো। তাহলে সেই ব্যক্তিত্বরা কেন কথা বলতে পারে না? ওনাদের জীবন এত ইম্পর্টেন্ট, ওনারা কোনো বিষয়ে কথা বলতে পারেন না এতদিন, বা ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান এত ইম্পর্টেন্ট। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নাই, আমাদের জীবন নাই, আমাদের জীবনে কোনো শিডিউল ছিল না, আমাদের কি কোনো গুরুত্বপূর্ণ মানুষজন ছিল না? আমরা কি কোনো কিছু ছাড় দিইনি? আমরা কি ছাড় দিয়েছে? আমাদের আগে 30 লাখ মানুষ শহীদ ছাড় দিয়েছিলেন, ওনারা আমাদের জন্য সব ত্যাগ করেছিলেন, সেজন্য আজকে আমরা। তো আমাদের ওই বড় ব্যক্তিত্বদেরকে আমি ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি, ওনাদের থেকে আমি শিখিনি। ওনারা বড় ব্যক্তিত্ব হয়ে মারা যাবেন হয়তো রোগে শোকে, কোনো না কোনো ভাবে। ওনারা ঝুঁকি নেননি আমাদের জন্য, বঙ্গবন্ধুর জন্য নেননি, বাংলাদেশের জন্য নেননি। ওনাদের মধ্যে অনেক মুক্তিযোদ্ধাও আছে, মুক্তিযুদ্ধের জন্য ওনারা নেননি। যদি একজন মুক্তিযোদ্ধা, একজন সেরকম ব্যক্তিত্ব এসে বলতো যে আমি বলছি আসো তোমরা, আমি রোকেয়াটা চলে যেতাম, আবারও যেতাম মার খেতে। আমি যেদিন 32-এ যাব বলেছে, আমি তো ঘোষণা দিয়ে গেছি, কই আমাকে তো কেউ বলেনি যে রোকেয়া তুমি যাবা, তোমার সাথে আমরাও 10 জায়গা থেকে 10 গ্রুপ যাব, 50,000 লোক হয়ে যাব। কই, কেউ তো আমাকে বলেনি। আমি 12টা থেকে একা বসেছিলাম, 12টার সময় থেকে বেলা 12টায় আমি একা, ওখানে কোনো টয়লেট নাই, পানি নাই, কিচ্ছু নাই, আমি একা বসা। আমাকে ওখানকার ছেলেরা 12টা থেকে
হম্বিতম্বি করছিল আমার সাথে, শুধু গায়ে হাত দিচ্ছিল না, হয়তো আমি একটা পরিচিত শিল্পী এই জন্য, কিন্তু হম্বিতম্বি চলছিল বেলা 12টা থেকে। সন্ধ্যার পরে গিয়ে লোকজন আসছে কিছু, কিন্তু কেন উনারা কেন পারেননি? কারণ উনারা নিজের কথা ভেবেছেন, এবং উনাদের ঘরে, উনাদের অফিসে, উনাদের সন্তানরা সবাই ছিল লাল বদর। উনাদের সন্তানরা সম্পৃক্ত ছিল, উনার সহযোগীরা সম্পৃক্ত ছিল, উনার সহকর্মীরা সম্পৃক্ত ছিল, সে কারণে উনারা পারেননি। একজন মামুনুর রশিদ, একজন আতাউর রহমান, একজন রামেন্দ্র মজুমদার, একজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, এবং তখন নূর ভাইও জেলে যাননি, উনারা 5 জন ব্যক্তি যদি বলতো যে আমরা যাব বঙ্গবন্ধুর বাড়িতে, 5 জন ব্যক্তিকে মেরে ফেলতো? মারতো না। ওই 5 জন ব্যক্তির সাথে আমরা 50,000 দাঁড়িয়ে যেতাম। নূর ভাই অনেক পরে অ্যারেস্ট হয়েছে, উনার প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। উনার পরিবার, উনার অফিস সম্পূর্ণভাবে কি বলে ডিপ স্টেটের সাথে সম্পৃক্ত। বাচ্চু ভাই আমাদের মুক্তিযোদ্ধা, সারা জীবন ওনাকে মাথায় রেখেছি, উনি কেন বলতে পারেননি একটি কথা? আমার ওনার প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, ওনার প্রতি আমার অপার শ্রদ্ধা। আমি ছোটবেলা থেকে ওনাকে মুগ্ধ হয়ে দেখেছি, কারণ আমার বাবা মারা গেছে, আমি যে কোনো মুক্তিযোদ্ধার মধ্যে আমার বাবার চেহারা খুঁজে পাই। কিন্তু উনি কেন ডাক দেননি? কেন রামেন্দ্র মজুমদার দাদা কেন ডাক দেননি? আমরা তো সারা জীবন ওনাদেরকে অলিখিতভাবে নেতা ভাবছি। কেন মামুনুর রশিদ লাল বদরদের সাথে রাস্তায় ইভেন্ট ক্রিয়েট করে লাল বদরদেরকে সহযোগিতা করেছে? আমি তো মামুনুর রশিদকে সবসময় শোষিত নিপীড়িত মানুষের সাথে দেখেছি, কিন্তু উনি উনার সমস্ত আরণ্যক নাট্যদল মানে ইভেন্ট ক্রিয়েট করেছে আন্দোলনের সপক্ষে। উনি যখন আবার অপমানিত হয়েছে, আমরা উনার পাশে দাঁড়িয়েছি। উনি আজকে বিদেশে কি নাটকের কথা বলেন, বাংলাদেশের নাটক কোথায়? ধ্বংস করে দিয়ে চলে গেছেন বিদেশে। আজকে সুলতানা কামাল আপারা কেন নাই? সুলতানা কামাল আপা যদি ডাক দেন, ওনার সাথে কে যাবে না? আমি কালকে উনার পাশে গিয়ে দাঁড়াবো রাস্তায়, আমরা প্রত্যেকেই যাব। উনারা ডাক দেননি, উনারা কথা বলেননি। তো এখন আপনি বললেন না মানবাধিকার কর্মী অমুক 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 অমুক, ওনারা তো বঙ্গবন্ধু কন্যাকে কোনোদিন ছাড় দেননি। বঙ্গবন্ধু কন্যাকে টকশোতে গিয়ে দিনে এক একজন 4টা করে টকশো করেছে। আমি ওদিন একজনকে বলছিলাম যে এখন যদি টকশো জমা না থাকতো তাহলে আমরা সর্বোচ্চ ইনকাম করতাম। 4টা টকশোতে আপনি যাওয়া মানে হচ্ছে মিনিমাম আপনার 12-15 হাজার টাকা। তো টকশোতে 1,80,000, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা ইনকাম করতেন এক একজন, বিভিন্ন টকশোতে ঘুরে ঘুরে। তো টকশোতে তো তখন লোকের অভাব ছিল না। টকশোতে গিয়ে তো তখন সবাই বঙ্গবন্ধু কন্যাকে, আওয়ামী লীগকে, ছাত্রলীগকে একদম বাংলা ওয়াশ দিয়ে দিয়েছে। এখন কেন বলে না? তখন হত্যা, তখন একটি মেয়ে ধর্ষণ হলেই তো পুরা শেষ। এখন কেন হয় না? আওয়ামী লীগের নেতাকর্মী মরুক, ঠিক আছে, আওয়ামী লীগের নেতাকর্মী খারাপ, কিন্তু সাধারণ জনগণের জন্য কথা বলছে। আমি বলছি না ওকে আমাকে শিল্পী মানছে না, আমি বাংলাদেশ আওয়ামী লীগের, আমি মার খেলে কিছু যায় আসে না, বা আমরা নেতা কর্মীরা মার খেলে কিচ্ছু যায় আসবে না। তাহলে জনগণ, বাংলাদেশের জনগণই তো সবচেয়ে বেশি আক্রান্ত। যে কটা মেয়ের ধর্ষিত হয়েছে এই 1 বছরে, তারা কি আওয়ামী লীগের সবাই? কেন কথা বললো না? এত যে শিশু বলাৎকার হয়েছে, বলছে কোনো কথা? মাদ্রাসা কেন ইউনিভার্সিটিতে এসে সুযোগ পেল ভর্তি হওয়ার, কিন্তু মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, মাদ্রাসার হুজুরদের বিরুদ্ধে কথা বলতে হবে, কই কথা তো বলে না। কিন্তু কথাটা কি বলছে? বঙ্গবন্ধু কন্যা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সুযোগ দিল? ঢাকা বিশ্ববিদ্যালয় বড় মাদ্রাসা হয়ে গেল, এটাই আলোচনার বিষয় হয়ে গেল। কারণ এখানে আলোচনাটা করলে বঙ্গবন্ধু কন্যাকে আঘাত করা যাবে, কিন্তু ওইখানে করবে না যেখানে, যে মাদ্রাসাগুলোতে শত শত বাচ্চা বলাৎকার হচ্ছে, ওখানে বলবে না। যেখানে যেখানে অন্যায় হচ্ছে সেটাতে কথা বলবে না। মসজিদ কেন বঙ্গবন্ধু কন্যা করলেন সেটা নিয়ে কথা সবাই বলেন, মসজিদ করা ওনার অপরাধ হয়ে গেছে। একটা ধর্মপরায়ণ বাংলাদেশে, ধর্মের বাংলাদেশে মসজিদ হলে তো অসুবিধা নাই। আপনি মসজিদ হয়েছে এটা নিয়ে আপনি খুব বিরক্ত, আপনি আন্দোলন করলেন না কেন? সামাজিক ভাবে কথা বললেন না কেন যে আমি 64টা জেলায় 64টা সিনেমা হল চাই, 64টা থিয়েটার চাই, 64টা এ চাই, সংস্কৃতি মন্ত্রী সংস্কৃতি, আপনারা কেন আন্দোলন করলেন না? রাস্তায় বসে যাইতেন। উনি তো 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন, উনি তো সবই দিয়েছেন, কিন্তু তারপরও যদি আপনারা মনে করেন অপ্রতুল দেয়নি,
আপনারা সব সংস্কৃতি কর্মী, সব বুদ্ধিজীবী, সব মানবাধিকার কর্মীরা রাস্তায় আসতেন, কেন আসেননি? আমার কথাটা বলার উদ্দেশ্য এটা, সমালোচনা করা অনেক সহজ। আওয়ামী লীগের নেতা কর্মীরা দুর্নীতি করেছে, এটা বলা তো অনেক সহজ। আওয়ামী লীগের বিরুদ্ধে বলা অনেক সহজ। আওয়ামী লীগের হাতে রক্ত লেগেছে দেখে অনেকে গণভবনে যাবে না বলেছে। 4 তারিখে গণভবনে দাওয়াত ছিল আমাদের, অনেকে বলেছে গণভবনে যাব না কারণ বঙ্গবন্ধু কন্যার হাতে রক্ত লেগে আছে, গণহত্যার রক্ত লেগে আছে। কোথায় রক্ত? 843 জন ছাত্র হত্যার কথা বলা হচ্ছে, তার মধ্যে 53 জন ফেরত এসছে। এই 843 জনের প্রমাণও নাই, পোস্টমর্টেম নাই, কিচ্ছু নাই। কিন্তু তারা 4 তারিখের দাওয়াতের আগে 2 তারিখে বলে দিল গণহত্যাকারী হাতে রক্ত লেগে আছে, তার সাথে গণভবনে দেখা করবে না। অথচ উনাদের ধাক্কায় আমরা কোনোদিন যাইতে পারি নাই। এই যে উনারা সারা জীবন তথ্য মন্ত্রণালয়, সরকারের প্রজেক্টে, সরকারের টাকায় উনাদের সংসার, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট সবকিছু হয়েছে, কিন্তু উনারা এখন বঙ্গবন্ধু কন্যাকে চিনেন না। উনারা বড় ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, সুশীল, মানবাধিকার কর্মী। উনারা মানবাধিকার কর্মী, উনারা আওয়ামী লীগ আমলেই কিন্তু এগুলো হয়েছে। আওয়ামী লীগের ভিটামিন A B C D E এগুলো খেয়ে ওনারা মানবাধিকার কর্মী হয়েছেন, বড় ব্যক্তিত্ব হয়েছেন, সুশীল হয়েছেন। আওয়ামী লীগের আমাদের ব্যর্থতা হচ্ছে নেত্রীর দিকে তাকিয়ে যাচ্ছিলাম আমরা। নেত্রী সবাইকে বুকে তুলে নিয়েছেন। উনি বিএনপির লোক অসুস্থ হলে অনুদান দেন। আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, কাউকে বাজ বিচার করেন না, সবাইকে বুকে তুলে নিচ্ছেন। তা আমি কে কাউকে সরিয়ে দেয়ার? বঙ্গবন্ধু সবাইকে বুকে তুলে নিছেন এবং ওনাকে তারাই হত্যা করেছে। বঙ্গবন্ধু কন্যা অলমোস্ট সে হত্যার মধ্যে দিয়ে, পরিকল্পনার মধ্যেই তাকে জীবন কোন রকমে রক্ষা করতে হয়েছে। এখন আমাদের দেশে কোনো বড় ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, সুশীল, মানবাধিকার কর্মী, এটা এখন একটা প্রবঞ্চনা। আপনি বলেন যে সাধারণ মানুষ অনেক সচেতন, সাধারণ মানুষ প্রতিবাদ করছে, কারণ সাধারণ মানুষ অঙ্ক করে না যে এখন যে আমার ব্যবসাটা আছে বিএনপি দেখতেছে, আমি কথা বললে তো বিএনপি এটা দেখবে না। আমার যে প্রতিষ্ঠান আছে এখন তো এটা জামাত দেখতেছে, আমি কথা বললে তো জামাত দেখবে না। আমার পার্টনার ডান দিকে বিএনপি, বাম দিকে জামাত, আচ্ছা আমি চুপ থাকি। তো ব্যাপারটা তো এই। আমি দুঃখিত, আমি হয়তো একটু বেশি বলে